যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতা দরকার। মাননীয় স্পিকার, সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা এই সমস্ত সাংবাদিক, যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতা দরকার। মাননীয় স্পিকার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যা করা দূরে থাক, স্বাধীনতার ব্যাপারে, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এই মহান পার্লামেন্টে 96 সালে 2001 সালে তৎকালীন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আঘাত থাকে সেই রকম কোন কথা আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী রাখে নাই। মাননীয় স্পিকার, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একজন মাননীয় সদস্য, আমি ওনাকে আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো এরকম। করেছে, আপনি কেন নিজে টেনে? এই নির্বাচন থেকে পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যেত, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়াই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনোদিন দিয়েছে? কখনোই হয়নি। আজকে সেটা জামাত ইসলাম দিচ্ছে। বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা তিনি, আর দেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি বক্তব্য দিতে গিয়ে এমনভাবে অপমান করেছেন, মনে হয় ওনার সামনে বসা ট্রেজারি বেঞ্চের অপোজিট সাইডে যারা বসা জামাত ইসলাম সহ বিরোধী দলের নেতারা সবাই এদেশের রাজাকার, উনি একমাত্র এই দেশের স্বাধীন চেতা এবং স্বাধীনতার রক্ষক এবং বক্ষক। এবং ওনার সামনে আশেপাশে যারা আবার ওনাকে তাল দিয়েছেন, আমি তাদেরকেও ধিক্কার জানাই। বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমি বিপ্লব হিসেবে মনে করি, যেটাকে আপনারা বিপ্লব মনে করেন না, এই যে একটি নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ না হলে ফজলুর রহমানের মতো মানুষ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। আজকে আমাদের জন্য কপাল পোড়া এ কারণেই যে সকল মানুষ গত 16 বছর বস্তা পচা রাজনীতির মধ্যে নিমজ্জিত থেকেছে, ওই ফজলুরের মতো মানুষরা তখনও সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। সেই ফজলুর রহমানরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে কটূক্তি করে তারপরে আবার এসে মহান জাতীয় সংসদে জুলাইকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। ওনার চোখের দিকে তাকায়া, ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের চোখের দিকে তাকায়া, যে আপনার জিজ্ঞাসা করে কেউ আসবে নাকি জামাত করতে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করে আসবে মিস্টার ফজলুর রহমান সাহেব, কেন আপনি খোঁচায়া খোঁচায়া এই ঘা করতেছেন? এটা তো আমরা বুঝি, কেউ শিখায় দেয় না, শিখায় দেওয়ার লোক আছে পিছনে, কারণ আপনাদের আর কোনো রাজনীতি নাই তো। বর্তমান বিএনপি সরকার এটা আইন করেছেন যে কোনো স্কুল এবং কলেজে ম্যানেজিং কমিটির যিনি প্রধান থাকবেন ন্যূনতম যোগ্যতা হতে হবে ডিগ্রি পাস। আর বর্তমান বিএনপি সরকারের মোটামুটি 80 জন এমপি হচ্ছেন মেট্রিক ফেল। তো একটা জাতি কত বড় মূর্খ হলে এই ধরনের ডিসিশন আসতে পারে? যারা আইন প্রণয়ন করবেন ওদের কোয়ালিফিকেশন যোগ্যতা বলতে কোনো কিছুই নেই। গতকালকের সংসদ ভবনে কি ঘটনা ঘটে গেছে, এটা তো মোটামুটি সাধারণ জনতা সহকারে দেশের সকল আমজনতা সবাই কিন্তু জানা গেছে, তাই না? হ্যাঁ, যেমন কুকুর তেমন কিন্তু মুগুরটা দিয়ে দিছে অলরেডি। মনে করেন যে সংসদের ভিতরে দাঁড়ায়া ফজু পাগলা, ফজলুর রহমান ওরফে ফজু পাগলা, তিনি যে আসলে একটা পাগল, তার মাথার যে তার ছেঁড়া আছে সেটা আবারও প্রমাণ করছে গতকাল সংসদে দাঁড়ায়া। মনে করেন যে যেইভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, জামাত ইসলামকে যেইভাবে হেয়পূর্ণ করার চেষ্টা করছে, অপমানিত করার চেষ্টা করছে, যে বক্তব্যগুলো দিছে এর দ্বারা প্রমাণিত অলরেডি হয়ে গেছে যে তিনি আসলে তার মাথার স্ক্রু ঢিলে আছে। হ্যাঁ, এবং তিনি বোঝানোর চেষ্টা করছে যে দেশে একমাত্র মুক্তিযোদ্ধা থাকলে একমাত্র ফজা পাগলাই এই হলো মুক্তিযোদ্ধা, আর জামাত ইসলাম যারা করে তারা সবাই হইলো রাজাকার। ঠিক আছে, জামাত ইসলাম যারা করে তারা হলো সবাই রাজাকার, আর ফজা পাগলার সাথে যারা আছে তারা হলো মুক্তিযোদ্ধা। এখন আপনি মনে করেন যে আপনার বয়স কত বছর, 25 থেকে 30 অথবা 35 বছর, আপনি যা যদি ফজা পাগলার কথার সাথে তাল মিলান, দেখবেন যে আপনারে ও মুক্তিযোদ্ধা বানায় দিবে। মানে কথা হইলো ফজা পাগলার বিরুদ্ধে গেলেই সে রাজাকার, আর পক্ষে থাকলেই মুক্তিযোদ্ধা, এমনটা কিন্তু গতকালকের সিচুয়েশন থেকে বোঝা গেছে, তাই না? আরেকটা বিষয়, ওই যে ফজলুর রহমান সাহেব তিনি সংসদে দাঁড়িয়ে গতকাল বলছে, যেমন বাপের কাছে মানুষ বিচার দেয় না, গ্রাম অঞ্চলে আমরা দেখি না যে আব্বা ও কিন্তু আমাকে পাগল কয় খালি। হ্যাঁ, ওই রকম ঘটনাই ঘটছে। মাননীয় স্পিকার সাহেবকে বলছে যে মাননীয় স্পিকার সাহেব, আমারে কিন্তু এই বিরোধী দলীয় নেতা কর্মীরা খালি পাগলা বলে, আমি কি পাগলা নাকি?
তখন স্পিকার সাহেব বলছে, কই আমি তো কোনোদিন আজ পর্যন্ত এই সংসদের ভিতরে শুনলাম না যে আপনারা কেউ পাগল বলে। আপনি তো নিজেই নিজের পাগল বলতেছেন। তো দেখছেন অবস্থা, পাগলে ওই কিনা বলে ছাগলে কিনা খায়। পাগল মনে করে যে নিজের নামের ফুসিটা নিজেই গাইতেছে বারে বারে। স্পিকার বলছে, কই কেউ তো বলছে, আমি তো এই পর্যন্ত এই সংসদ ভবনে শুনি নাই। তো আপনিই তো বারে বারে নিজের নামেই পাগলা উচ্চারণ করতেছেন। ঠিক আছে, বাসটা মোটামুটি ভালোই হয়েছে, নিজের বাস নিজের পাশাই গুজে গেছে। আচ্ছা, ওটা থাক। আর একটা বিষয়, গতকাল সংসদ ভবনের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কথা উঠছে। হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ অনেককে নিয়ে কথা উঠছে। তাও আবার ফজা পাগলার সামনে একজন বীর সৈনিক, সাহসী সৈনিক দাঁড়াইয়া ওই সংসদের ভিতরে অগ্নিঝরা বক্তব্য দিছে। ফজা পাগলার সামনে যদি দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যে কথা বলা যায়, তাহলে বুঝতেই পারতেছেন ওর ভিতরে যে কয়টা মনে করেন যে কলজামেটি আছে, সব তো পয়সা একদম দুর্গন্ধ হয়ে গেছে। বোঝেন নাই? কারণ দেলোয়ার হোসেন সাঈদীও তো একজন টুপিওয়ালা, এই জামাত ইসলামের লোক। তো জামাত ইসলামের লোক মানে তো ওর কাছে হলো রাজাকার। তে সাঈদীকে নিয়ে কথা বলছে মনে করেন যে ফজলুর রহমানের সামনে দাঁড়িয়ে। তো তার ওই মুখের সিস্টেমটা খুব ভালোই লাগলো পিছনে বসে থেকে ফজলুর রহমানের। যাই হোক ভাই, কথা আমি বাড়াবো না, যেহেতু আমি বিশ্লেষক না। অনেক কিছু ঘটে গেছে কালকে সারাদিন, আরো অনেক কিছু ঘটতেছে, ঘটেই যাবে এভাবে। ঘটনা তো ভাই থামে নাই, একের পর এক ঘটতেছে। দেশের পরিস্থিতি খুবই নাজেহাল। একটা জিনিস সবচেয়ে কয়েকদিন যাবত খুব বেশি ঘটতেছে, সেটা হলো ধর্ষণ। হ্যাঁ, গর্ভবতী মারাও ভাই রেহাই পাচ্ছে না। দেশে ধর্ষণের বিচারটা মনে হয়, আমার বিশ্বাস, ঠিকঠাক মতো হচ্ছে না। হাসিনার আমল থেকে দেশে দেখে আসতেছি আমরা, ধর্ষণের বিচারটা ঠিকঠাক মতো মনে হয় হচ্ছে না, শাস্তিটা মনে হয় ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না। আমি বলি ভাই, ধর্ষণ যারা করে তাদের ফাঁসিও দেওয়া দরকার নাই, তাদেরকে শুলেও চড়ানো দরকার নাই, তাদেরকে কাল্লাও কাটা দরকার নাই, তাদের লিঙ্গটা কেটে দেন। যে জোপা দিয়ে কাজটা করে, জোপা এই যন্ত্র মেশিনটা কেটে দিলে তো ভাই হয়ে যায়, তাই না? ও সারা জীবন হাততালি দেখায়, সমস্যা কি? ও হিজড়ে হয়ে বেড়ায়। এটা করে দেন, তাই হয়ে যাবে। এই আইনটা চালু করেন যে বাংলাদেশে কোনো ব্যক্তি যদি কাউরে যদি জোরপূর্বক ধর্ষণ করে, হ্যাঁ, আর কোনো নারী যদি কোনো জানোয়ারের কাছে ধর্ষণের শিকার হয়, তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডও নয়, শুলে চড়ানোও নয়। তার একমাত্র শাস্তি হলে এইটা বানায় দিবে তাকে। আয় বাবা, বোঝেন নাই কথা আমার? আশা করি আমার কথার সাথে আপনারা একমত হন। সারা জীবন তালি দিয়ে খাবে, কিন্তু কিছু করতে পারবে না। মেয়ে মানুষ যদি সামনে আইনে আবার সামনে উলঙ্গ করে দেওয়া যায়, তারপর আবার দাঁড়াবে না, থাকবেই না, দাঁড়াবে কি? ওর ওইটাই কেটে দেওয়া লাগবে। এই দর্শনকারীর এই বিচারটা করলে পরে দর্শন যারা করার চিন্তা ভাবনা করতেছে, ওরা সাইজ হয়ে যাবে। তো যাই হোক, দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়াই, আমরা মূল ভিডিওতে চলে যাই। ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্য এবং বক্তব্য দিয়ে জাতির কাছে আবার নতুন করে ধিক্কৃত হয়েছেন। যদিও তাকে ধিক্কার জানানোর ভাষা বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমারও নেই, কিন্তু কয়েকটি পয়েন্টে প্রতিবাদ না করলে সেটা আজকের মনে হবে এই জুলাইয়ের সাথে গাদ্দারি, নতুন বাংলাদেশের গাদ্দারি। সে কারণেই আজকের এই প্রতিবাদ করতে এসেছি। তিনি সংসদে দাঁড়িয়ে মহান মুক্তিযোদ্ধার সাথে জুলাইকে মিশ্রণ করতে গিয়ে জুলাইকে এমনভাবে অপমান অপদস্থ করেছে 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলছি জুলাই বিপ্লব, সেটাকে তিনি ডোবা নালা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে তিনি সেখানে মন্তব্য এবং বক্তব্য প্রদান করেছেন। তিনি বক্তব্য প্রদান করতে গিয়ে এমন ভাব নিয়েছেন মনে হয় বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা তিনি, আর দেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি বক্তব্য দিতে গিয়ে এমনভাবে অপমান করেছেন মনে হয় ওনার সামনে বসা ট্রেজারি বেঞ্চের অপোজিট সাইডে যারা বসা জামাত ইসলাম সহ বিরোধী দলের নেতারা সবাই এদেশের রাজাকার, উনি একমাত্র এই দেশের স্বাধীন চেতা এবং স্বাধীনতার রক্ষক এবং বক্ষক। এবং ওনার সামনে আশেপাশে যারা আবার ওনাকে তাল দিয়েছেন, আমি তাদেরকেও ধিক্কার জানাই। বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমি বিপ্লব হিসেবে মনে করি, যেটাকে আপনারা বিপ্লব মনে করেন না, এই যে একটি নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ না হলে ফজলুর রহমানের মতো মানুষ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। আজকে আমাদের জন্য কপাল পোড়া এ কারণেই যে সকল মানুষ গত 16 বছর বস্তা পচা রাজনীতির মধ্যে নিমজ্জিত থেকেছে, ওই ফজলুরের মতো মানুষরা তখনও সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। সেই ফজলুর রহমানরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে কটূক্তি করে তারপরে আবার এসে মহান জাতীয় সংসদে জুলাইকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। এবং যাদের কারণে সংসদে এসে বক্তব্য দিচ্ছে, সেই জামাত ইসলাম এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কটূক্তি করে তারপরে তাদের সামনে তিনি তাদেরকে নাজেহাল করে বক্তব্য দেওয়ার দুঃসাহস পায়। এটাই আমাদের ব্যর্থতা। এখানেই আমাদের জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আজকের এই ফজলুর রহমানের থাকার কথা ছিল 4 দেয়ালের ভিতরে বন্দী, ওনার থাকার কথা ছিল এই বেফাস মন্তব্যের কারণে, মানুষদেরকে অপমান করার কারণে, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কারণে আজকে তার থাকা উচিত ছিল বিচারের কাঠগড়ায়। কিন্তু তিনি এখন সংসদে দাঁড়িয়ে উল্টো বিচার করছেন কাদেরকে? যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল পুরোধা সেই জামাত ইসলামকে। উনি জামাত ইসলামকে বলছেন যদি কেউ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, তারা এই দলটি করতে পারেন না, এই দলের সাথে সম্পৃক্ত থেকে দ্বিতীয় অপরাধ নাকি উনি করেছেন।
সুন্দর উত্তর দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমি তাকে স্যালুট জানাই। তিনি বলেছেন কোন দল করব কোন দল করব না এটা কি কারো কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? তিনি বলেছেন আদর্শ পছন্দ করার দায় দায়িত্ব সেটা ব্যক্তি পর্যায়ের, সেটা নিয়ে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আজকের এটাই হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনারা যারা এই জায়গায় বসে স্বাধীনতার সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি এগুলোকে বেচা বিক্রি করে দিয়েছেন। এটা একটি সাজানো নাটক। এটা গত 16 বছরও একটা গোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা পরাভূত হয়েছে। আজও এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুই না। নতুন করে এই নাটক সিনেমা করা হচ্ছে। মহান জাতীয় সংসদে এই মুহূর্তে আমার তো ধারণা মতে যতগুলো মানুষ সংসদ সদস্য হয়েছে, 2-1 ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তি ছাড়া মুক্তিযুদ্ধের সময়ই তো জন্মগ্রহণ করে নাই সিংহভাগ মানুষ। তাহলে তাকে পক্ষে আর বিপক্ষে বলার কি আছে এখানে? আর যারা এখানে উপস্থিত স্বয়ং জামাত ইসলাম এবং আজকের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাকে স্যালুট দিয়ে কথা বলা উচিত। তাকে আপনি স্যালুট না দিয়ে তার সামনে তাকে হেনস্থা করার জন্য এবং যারা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য তাদেরকে আপনি কটূক্তি করে কথা বলেন কোন সাহস? আমি মনে করি তাকে সংসদ থেকে ইমপিচমেন্ট করে দেওয়া দরকার। এই বর্তমান আজকের যিনি মুক্তিযুদ্ধ দাবি করে মুক্তিযুদ্ধের 54 বছর পরেও আমাদের এই ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে সংসদের মধ্যে কেওয়াস সৃষ্টি করছেন, এই দুষ্ট লোকটাকে সংসদ থেকে বিতাড়িত করা সরকারের অবশ্যই দায়িত্ব। না হয় সরকারের ভাবমূর্তি মোটেও থাকবে না। আমি মনে করি সরকার দল এবং বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমি মনে করি এই মুহূর্তে সংসদে যারা উপস্থিত তারা প্রত্যেকেই জুলাইয়ের সপক্ষের শক্তি। কিন্তু জুলাইটাকে এত চুলকানি কেন? জুলাই শুনলে আপনাদের গায়ের মধ্যে এত গাত্রদাহ কেন? 24-এর গণঅভ্যুত্থান না হলে, জুলাই বিপ্লব না হলে, এই যুদ্ধটা না হলে আমরা কেউ এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতেন না। আপনি সংসদে যেতে পারতেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসতে পারতেন না, হতে পারতেন না। তারপরে জুলাই নিয়ে গাত্রদাহের কারণটা কি? মূল কারণ একটাই, জুলাই শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হয় নাই। জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থান হয়েছে একটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। কিন্তু যারা ওই আধিপত্যবাদের সাথে পায়ের রশি বেঁধে রেখে এসেছে ওদের কাছে এখন জুলাই হচ্ছে অসহ্য। কারণ তাদেরকে ওই ট্যাবলেট দিয়েই বসিয়ে দেওয়া হয়েছে যে জুলাই নিয়ে পক্ষে থাকবে না, জুলাইকে অশান্তি করে দিতে হবে, জুলাই থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না। কারণ জুলাই তো সকল সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, অন্যায় শাসন ব্যবস্থা, দুর্নীতি, দুষ্কৃতি, আধিপত্যবাদ সকল কিছুর মূলোৎপাটনের শক্তির নাম হচ্ছে জুলাইয়ের 24-এর সেই গণঅভ্যুত্থান এবং বিপ্লব। আজকে সে কারণে ওরা সহ্য করতে পারে না। আজকের একজন বীর মুক্তিযোদ্ধা যদি কেউ দাবি করে থাকে তাহলে তার হওয়া উচিত বীরোচিত বক্তব্য, বীরত্বপূর্ণ বক্তব্য। তিনি মানুষের ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আপনি কাকে বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি? এই মুহূর্তে সংসদে এটিএম আজহারুল ইসলাম সাহেব তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের আইন বিচার আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য প্রমাণ হওয়ার পরে তিনি ফাঁসির কাষ্ঠের আসামি থেকে বের হয়ে এখন একজন মুক্ত স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং সংসদ সদস্য। আপনি কাদেরকে বেকা চোখে কথা বলছেন? আপনি যদি তাকে বেকা চোখে বলেন তাহলে আইন আদালত প্রশ্নবিদ্ধ হবে। আপনি যদি আইন আদালত প্রশ্নবিদ্ধ করেন তাহলে এই 24-এর বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। 24-এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের নির্বাচন সংসদ সবকিছু প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই আজহারুল ইসলাম সাহেবই প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর প্রত্যেকেই নিরপরাধ এবং তিনি আজকের বেঁচে ছিলেন বিদায় মুক্ত হয়ে এসেছেন। যারা মৃত্যুবরণ করেছেন ওরাও যদি ফাঁসির কাস্টে না ঝুলতেন তাহলে আজকের ওই নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী প্রত্যেকেই জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতেন এবং প্রমাণ করতেন তারা কেউ যুদ্ধ অপরাধী ছিলেন না। এদেরকে সাজানো নাটকের মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা করে তারপরে গত 16 বছর পর্যন্ত এই দলটার উপরে নির্যাতন করা হয়েছে, ব্যক্তিদের উপরে নির্যাতন করা হয়েছে, তার পরিবারের প্রত্যেকটি সদস্যের উপরে নির্যাতন করা হয়েছে। সংসদে এসে জিহ্বা বেড়ে গিয়েছে, যা ইচ্ছা তাই বলে দিবেন, যা খুশি তাই শোনাবেন। জীবনভর আওয়ামী লীগ করেছেন, জীবনভর ভিন্ন দল করেছেন, বাম ফ্রন্টের রাজনীতি করেছেন, এখন এসে বিএনপিকে শিখাচ্ছেন। আর আপনি বক্তব্য দিয়ে বলছেন যে বাংলাদেশের যদি আজকের এই গোষ্ঠী থাকতো তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নাকি শেষ করে ফেলতো। ধান্দাবাজির জায়গা পান না। বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সম্মানিত করা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন ভালো রাষ্ট্রনায়ক হিসেবে সম্মানিত করা, দেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা, সবকিছুর পিছনে জামাত এবং শিবিরের লোকেরা যে পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে বাংলাদেশের বিএনপির স্বয়ং দলের লোকেরাও সেই পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। দেশনেত্রী এবং খালেদা জিয়াকে যে সম্মানটা জামাত শিবির করে সেটা অন্য কেউ করে না। যতবার ক্ষমতায় ছিল ততবারই এই দলটাকে ভালোবেসেছে, এই দলের পাশে ছিল, খালেদা জিয়ার পাশে ছিল, জিয়াউর রহমানের পক্ষে মন্তব্য করেছে, করতে গিয়েই আজকের এই দলের নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। শুধুমাত্র জামাত শিবির ওই 20 দলের সাথে, 18 দলের সাথে, 4 দলের সাথে থাকার কারণেই তাদের লোকগুলোকে ফাঁসির কাস্টে দিয়ে হত্যা করতে হয়েছে, হত্যার শিকার হতে হয়েছে। এগুলো ভুলে গেলে চলবে না। যদি ওই দিন বিএনপিকে ওই ছিটকে মেরে লাথি মেরে চলে আসতো তাহলে আজকের এই জামাত শিবিরের এই পরিণতি হতো না। আজকের এই নেতাকর্মী প্রত্যেকে আজকে জীবিত থাকতেন। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। সেদিনের ইতিহাস ভুলে গেলে রাজনীতিতে পরাজিত হবেন।
আপনি এমন বক্তব্য দিচ্ছেন ওই লোকটাকে গুড়ি হিসেবে এই সংসদে পাঠানো হয়েছে, ওকে শুধু একটি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা হিসেবে এই লোকটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওকে দিয়েই সমস্ত গুনাহের কাজ করানোর জন্য তৈরি করানো হচ্ছে। মানে বোঝেন নাই, আপনাদের যত পাপ সব ওর মাথায় দিয়ে ওর মাধ্যমেই আপনাদেরকে এই পাপের মধ্যে নিমজ্জিত করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা এটা বুঝতেছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করার মতো দুঃসাহস বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আছে? কেন করবে? আজকে তাকে নিয়ে কটূক্তি আপনি উচকি উচকি দিয়ে জামাত শিবিরকে নামাচ্ছেন। সংসদ সদস্যদের মধ্য থেকে আপনাকে কে এখন পর্যন্ত বলেছে? আসলে তো আপনাকে মানুষ বলে যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আমি আপনাকে বয়োজ্যেষ্ঠ মানুষ সেই শব্দ উচ্চারণ করতে চাই না, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনাকে সেটা বলে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি সংসদ সদস্যদেরকে সেই কথাটা বলতে গেলেন কেন যে তারা করেছে? না, তারা করে নাই। আপনার সামনে বাসার সামনে মব সৃষ্টি করেছে বলছেন জামাত শিবিরকে ইন্ডিকেট করে, কে করেছে? প্রমাণ দেখাতে পারবেন? সারা বাংলাদেশের জামাত শিবির কোনো জায়গায় কোনো অবস্থায় কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করে না, বরং নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে উদ্ধার করে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে একবার বিভিন্ন কারণে সেখানে বন্দী হয়ে গিয়েছিলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সেই সময়কার সদস্যরা করেছিলেন, কিন্তু ছাত্র শিবিরের লোকেরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রোটেকশন দিয়ে উদ্ধার করেছিলেন। শুধু কি তাই, আজকের বাংলাদেশের যতগুলো ক্রাইসিস মুভমেন্ট এসেছে সবগুলোতে তাদের পাশে ছিল। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার জামাত তাদের পাশে ছিল। এইবারও বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে গিয়েও আসতে পারে নাই, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ঠকিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেশের সাথে বিএনপিকে মেনে নিয়ে জামাত ইসলাম বিরোধী দলে বসে রাষ্ট্র বিনির্মাণের জন্য পথ প্রশস্ত করছে, আর তাদেরকে আপনি ইন্ডিকেট করছেন। আর এই ফজলুর রহমানরা সংসদ সদস্য হিসেবে থাকবে, তাদেরকে নিয়ে সংসদ কাঁপাবেন, সেইটা হবে না। বাংলাদেশের জামাত শিবির থাকলেই সংসদ কাঁপবে, আর তাদের মাধ্যমেই সংসদ চালাতে হবে। তার সাথে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, কিন্তু যারা জামাত শিবিরকে নিশ্চিত করতে চান, নিঃশেষ করতে চান, ধ্বংস করে দিতে চান, তারাই ধ্বংসের দ্বার প্রান্তে পতিত হবেন। সাধু সাবধান। আর একটিবার অতিরঞ্জিত বক্তব্য দিয়ে জাতীয় সংসদের মহান বীর আজকের এই সংসদ সদস্যদেরকে অপমান অপদস্থ করার প্রচেষ্টা যদি করেন এবং সেটাকে যদি সরকার দল সায় দেয়, তাহলে বুঝতে হবে এই সকল মানুষদেরকে তারাই প্যাট্রোনাইজ করে বাঁচিয়ে রাখছে, যেটা কোনোদিন এই দলের জন্য, বিএনপির জন্য, সরকারের জন্য শুভকর হবে না, হবে না, হবে না। টেবিল থাপড়ানো দেখছেন সংসদে? আওয়াজ কি পুরা সংসদ ঘুম 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 করতে থাকে তো টেবিল থাপড়ানোর কারণে। তবে দুই হাতে থাপড়ায় না, এক হাতে থাপড়ায়। যদি ওনারা দুই হাতে থাপড়াইতো না, বিরাট বড় উপকার পাইতো। কি উপকার পাইতো জানেন? দেখেন ভাই ব্রাদার, এই যে হিজড়াদেরকে দেখি না আমরা রাস্তাঘাটে, অনেক জায়গায় আমাদের চোখে পড়ে, কিন্তু একবার খেয়াল করে দেখেন তো, কোনো ডাক্তারের চেম্বারে ওনাদেরকে দেখছেন যে রোগীদের পাশে পয়সা দিছে ডাক্তার দেখাইবার জন্য? অথবা এই যে আমরা অনেকেই তো হাসপাতালে যাই, কোনোদিন দেখছেন কোনো হাসপাতালের বেডের মধ্যে কোনো হিজড়াকে? দেখলো খুব কম, খুবই কম দেখছেন। এর পিছনে কারণ কি জানেন? এইটা, হ্যাঁ, ওরা সারাক্ষণ এরকম করতে থাকে। এই হাততালি দেওয়াটা যে কত বড় উপকার এটা কল্পনা করতে পারবেন না। এইটার কারণেই তাদের অসুখ বিসুখ কম হয়। হ্যাঁ ভাই, এই আঙুল 10টার সাথে না পুরো শরীরের একটা সম্পর্ক আছে। যেমন দেখেন, এই যে 10টা আঙুল, এই দেখেন কানের 2টা ছিদ্রি, চোখেরও ছিদ্রি আছে না, এখান থেকে পানি পড়ে কেন? 2 আর 2 4, নাকের 2টা ছিদ্রি, কটা হইলো? 6, মুখ একটা, 7, নিচে কিন্তু 2টা আছে, তার মানে 8 9। আরেকটা আছে ভাই, যেটা দিয়ে প্রথম খাবার গ্রহণ করছি আমরা মায়ের পেটে, সেটা হলো নাভি। এই যে 10টা, এই 10টা আঙুল দেখছেন, এটা যদি সারাক্ষণ এরকম করেন, সারাক্ষণ তো আর করা যায় না, অন্তত দিনে 100 বার যদি করতে পারেন, আপনার অসুখ বিসুখ খুবই কম হবে। আল্লাহর রহমতে আপনার অসুখ বিসুখ খুবই কম হবে, এটা মাথায় রাখেন। এই যে আজকে সংসদে যারা থাপড়াইতেছে না, দেখবেন ভবিষ্যতে এদের রোগ বালাই সব চলে যাবে। এর জন্য আবার দোয়া পাবে আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব। উনি অনেকদিন পর মাইক পাইছে ভাই, ভাই এত ফাটায় ফেলাইছে, আরে ভাই কি গরম বক্তব্য। কিন্তু কেন? কারণ কি? উনি নিজেই কইতাছে যে আমারে ফজা পাগলা বলে। চিন্তা করছেন? মাননীয় স্পিকার বলতেছে, কে বললো আপনাকে ফজা পাগলা? আমি তো শুনলাম না, এখানে তো কেউ শুনলো না। তো না, বলে মানে যে বাইরে বলছে যে ওইটার এফেক্ট ওই সংসদে যায় পড়ছে। তারপরে মাঝে মাঝে তো গরম খায়া যায়, এই আলবদর রাজাকারের বাচ্চারা এরকম করে চিৎকার করে উঠে, আমি বীর মুক্তিযোদ্ধা বাইচা থাকতে। বুঝলাম না কেন, কারণ কি? যাই হোক, ডাক্তার শফিকুর রহমান স্যার কিছুটা হইলো জবাব দিছে, ওনাকে কিছুটা হইলো জবাব দিছে। জবাবটা খুব ঠান্ডা মাথায় দিছে, হ্যাঁ খুব ঠান্ডা মাথায় দিছে। এই ঠান্ডা মাথার জবাবে কাজ হবে না, উনি থামবে না। উনি আগামীতেও দেখবেন এরকম গর্জন করতে থাকবে, বারবার 71 বলবে, আর আপনাদেরকে রাজাকার বলবে, আলবদর বলবে। কারণ কি জানেন? ওনার আর কিছু বলার নাই। হ্যাঁ, কোনো কিছু বলার নাই তো। উনি অনেক দল কইরা এখানে আইসা ঠেকছে। হ্যাঁ ভাই, ওই যে গামছা পার্টিও করছে কাদের সিদ্দিকের সাথে, আওয়ামী লীগও ছিল, আবার বিএনপিতে আইছে। এই বিএনপিতে যদি কোনো রকম জায়গা না হইতো, দেখতেন উনি এনসিপি নাহলে জামাতে চলে যেত। হ্যাঁ, একবার কিন্তু ভাব ধরছিল, জামাতের প্রশংসা করা আরম্ভ করছিল কিছুদিন, তখন আমার মনে হয়েছিল হয়তো উনি জামাতে যাইতে পারে। ঠিক নাই তো? একটুখানি আমার মনে হয় ঢিলা থাকতে পারে, না হলে নিজেই কেন বলবে যে আমার ফজা পাগলা বলে? পুরান টাউনে যখন থাকতাম না ভাই, এক বুড়ি মহিলা যাইতো, আমরা পোলা পান পচা মাছ বইলা না খাই পাইতাম, আর যা খেপতো না ভাই, পায়ের জুতা খুলা মারতো, ইট মারতো, যা সামনে পাইতো ওইটা দিয়ে আমাদের দৌড়ানি দিত, আর আমরা পোলা পান দে দৌড়।
কিন্তু মাঝে মাঝে না আমরা না চুপচাপ বয়ে থাকতাম, কিচ্ছু কইতাম না, ও যাইতেছে। কিন্তু কিছু না কইলে কি করতো জানেন? ওই যে নদীর পোলারা এখন কিছু কয় না আমারে, এখন আর পচা মাছ কয় না, এখন আমার জুতার বাড়ি খাইয়া ঠিক হয়ে গেছে। চিন্তা করেন আমরা কিন্তু এনজয় করতাম, মজা নিতাম। যাই হোক, আমার মনে হয় উনি বোধহয় ওই অবস্থায় চলে গেছে। ওনারে কিন্তু কেউ সংসদে পচা মাছ কয়নি, সরি পচা মাছ তো না, এই কি যেন ভুলে গেলাম, ফজা পাগলা। ফজা পাগলা কিন্তু বলে নাই ওনাকে, কিন্তু উনি কেন এটা আকবারায় বলতে গেল? লজ্জার ব্যাপার না ভাই, কেউ ওনাকে ফজা পাগলা টাগলা বলবেন না, এগুলো ভালো কথা না। উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তারপর দেখেন ওনার ছেলে একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাডভোকেট, ওরা বড় হয়েছে, নাতি নাতনি আছে। এখন ওনাকে যদি আমরা ফজা পাগলা বলি, তাহলে ভাই ওনারও তো পরিবারের কাছে মুখ দেখাইতে হয়, ওনারও তো ভক্তকুল আছে, তাই না? নাহলে উনি পাশ করে আসলো কেমনে? এগুলো থামাইতে হবে, এগুলো বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে বন্ধ করবেন? চুপ থাকলেও তো আবার বলে, উনি তো নিজেই মনে করাই দিতেছে সংসদে যে আমারে ফজা পাগলা কয়। দেখেন আবার এই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যাবে, হ্যাঁ, এটা নিয়ে আবার নতুন করে কোনো কাহিনী আসতেছে সামনে, কামিং সুন। কিছু করার নাই। ডাক্তার শফিকুর রহমান সরাসরি বলছে যে মাননীয় স্পিকার, উনি আমাকে সরাসরি আক্রমণ করছে, উনি আমাকে সন্দেহ করছে, উনি আমাকে বেজ্জতি করছে এই সংসদে, বলছে কিন্তু। এবং এটাও বলছে ওনার চোখের দিকে তাকায়া, মানে ওই যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের চোখের দিকে তাকায়া, যে আপনারা জিজ্ঞাসা করে কেউ আসবে নাকি জামাত করতে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করে আসবে? মিস্টার ফজলুর রহমান সাহেব, কেন আপনি খোঁচায় খোঁচায় এই ঘা করতেছেন? এটা তো আমরা বুঝি, কেউ শিখায় দেয় না, শিখায় দেওয়ার লোক আছে পিছনে। কারণ আপনাদের আর কোনো রাজনীতি নাই, তো এটাই বলতে হবে। ওদের আর কি বদনাম করবেন? না ওদেরকে চাঁদাবাজ বলা যায়, না বেনামাজি বলা যায়, না লুটেরা বলা যায়, না ব্যাংক থেকে টাকা মাইরা দিছে বলা যায়, না বিদেশে বাড়ি জমাইছে টাকা পয়সা নিয়ে বেগমপাড়ায় বাড়ি বানাইছে, সেটাও তো বলা যায় না। কোনো কিছুই বলা যায় না, একটাই বলা যায়, রাজাকার আলবদর। এই তো, আর কি। তালি 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 দিলে ভাই শরীর ভালো থাকে। সারাদিনে মিনিমাম 50টা তালি মারবেন, মিনিমাম 50টা তালি মারবেন, সত্যি ভালো থাকতে পারবেন। যাই হোক, এবার আরেকজনের কথায় আসি। উনি তো ভাই আয় হায়, বাইরে তেলের অভাব কেন ওনাকে দেখলেই বোঝা যায়। উনি মঞ্জুরুল আলম রনি, হায় হায়, উনি যে ভাই এমন তেল মারছে এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। তবে উনি একটা ফাউল কথা বলছে, আননেসেসারি। জুলাই নাকি আননেসেসারি একটা বিষয় উনার কাছে। আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, এটা খামাখা আলাপ করে, এ আলাপ না করলেও চলে উনার কাছে। আবার উনি তুলনা করতেছে এই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীকে। ভাই নেপালের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধানমন্ত্রীকে ফলো করে। নেপালের প্রধানমন্ত্রী উনি খুব সুন্দরভাবে একেভাবে ডেস্কের মধ্যে এইভাবে দাঁড়ায়া, আরে বাপরা, ফিগার টিগার ভালো তো, এইভাবে দাঁড়ায়া বলতেছে নেপালের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ফলো করে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীর কার্যকলাপ সব নেপালের প্রধানমন্ত্রী ফলো করে, এবং সারা বিশ্বে নাকি আমাদের প্রধানমন্ত্রীর নাম ছড়ায় গেছে। মাশাআল্লাহ, 2-2.5 মাসে যদি এতটা উপরে চলে যেতে পারে, 5 বছরও তো আমার মনে হয় চাঁদে পৌঁছায় যাবেন আপনারা। হ্যাঁ, চাঁদে পৌঁছায় যাবেন। কিন্তু আননেসেসারি কেন বললেন আপনি জুলাইকে? কারণ কি ভাই? কারণটা কি? জুলাই নিয়ে কেন, জুলাই কথা বললে কেন এত গাত্রদাহ হয়? হ্যাঁ, এত গায়ে লাগে কেন? পোড়া গন্ধ পাওয়া যায় জুলাই কথা শুনলেই। কেন গায়ে লাগে এটা আমরা বুঝি। জুলাইকে আপনারা কোনোদিনই সামনে আসতে দিবেন না, কারণ জুলাই সামনে আসলে তো সমস্ত প্রশংসার দাবিদার হয়ে যায় জামাত ইসলাম, এনসিপি। আপনারাও তো সঙ্গে ছিলেন, কিন্তু আপনারা ওই দাবিটা এখন আর করতে পারতেছেন না। কারণ কি জানেন? আপনারা তো না বইয়া ফেলাইছেন, এটা মাইনা নিতেছেন না, এটা আননেসেসারি ব্যাপার। এই ব্যাপার যখন বইলা ফেলাইছেন, তখন আর কিভাবে আপনারা এটা পূরণ করবেন? এখন যদি এটা সফলতা আসে, এখন যদি জুলাই বৈধতা চলে আসে, তাহলে তো পুরো ব্যাপারটাই চলে যায় ওদিকে, আপনাদের কিছু থাকে না। থাকে তো ওই যে 71 নিয়ে কথা বলবেন, সারাদিন 71 নিয়ে কথা বলবেন এই সংসদে, আর কোনো কথা শুনতে চাই না। এই 71ই আমাদেরকে বহুদূর নিয়ে যাবে। আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যেখানে নিজের দেশের স্বাধীনতা নিয়ে প্রতিদিনই কথা বলতে হয়। আমার মনে হয় গত 55 বছরের এমন একটা দিন নাই যে আমরা মুক্তিযোদ্ধা, তোরা রাজাকার, তোরা আলবদর, এই কথা বলা হয় নাই। এই কথাটা বইলাই তো শেখ হাসিনার ভরা ডুবি হয়েছিল, এটা অনেকেই ভুইলা গেছেন, তাই না? তবে আমি যদি সংসদে থাকতাম, আমি মনে করাই দিতাম যে মিস্টার ফজলুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব যে দেশের শাসনভার হাতে নিল, উনি যে প্রেসিডেন্ট হলো, প্রধানমন্ত্রী কাকে বানাইছিল? শাহ আজিজুর রহমান। কে ছিল সবচেয়ে বড় রাজাকার? ছিল শাহ আজিজুর রহমান। হ্যাঁ, একেবারে লিখিত পরীক্ষিত রাজাকার। সেই রাজাকারকে তো আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন। এবং এই শাহ আজিজুর রহমান কিন্তু এই বিএনপি গঠন করার পিছনে বড় ভূমিকা রাখছে। এরকম আরো 6-7 জন আছে রাজাকারের খাতায় যাদের নাম আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ওনাদেরকে বুকে টাইনা নিছে। আপনি এই কথা ভুইলা গেছেন? আমার মনে হয় ভুইলা গেছেন। নিজেকে তো খুব নীতিবান মনে করেন। মাননীয় রাষ্ট্রপতি যে ভাষণ দিয়ে চলে গেল, স্বাধীনতার ঘোষক যার নাম লেখা আছে এই সংবিধানে, তার নাম যে নিল না, ওইটা নিয়ে তো কোনো কথা বললেন না। আজকে আপনি বলতেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু বঙ্গবন্ধু নামটা আপনার মুখে আসে না কেন? একবার নামটা মুখে নিছেন কায়দা কইরা, কিন্তু মুখে আনতে চান না। যদি চাকরি না থাকে, চাকরির ভয়ে মুখে আনতে চান না, সত্যটা স্বীকার যাইতে চান না। আবার আপনি আরেকটা কথা বলছেন, 16 ডিসেম্বরে যদি সুযোগ পাইতো জিয়াউর রহমানকেও নাকি মাইরা ফেলাইতো এই জামাত ইসলাম, জিয়াউর রহমানকে মাইরা ফেলাইতো। এইসব ইতিহাস আপনি কোথা থেকে টাইনা আনতেছেন?
এত অতীতে কেন বারবার ফেরত যাইতেছেন? ভালোর দিকে যান না। ওনাদের সঙ্গে থাইকাই তো দেশ চালাইছেন, সরকার গঠন করছেন। ভাই ব্রাদার, ভিডিওটা শেষ করার আগে একটু সিরিয়াসলি কথা বলি। সেটা কি জানেন? এই যে সংসদে এত টাকা খরচ কইরা এই যে পুরানা প্যাচাল শুনতে হইতাছে আমাদের, এর পিছনে কারণ একটাই, সত্যিকারের রাজনীতি নাই দেশে। শত শত না ভাই, হাজার হাজার প্রবলেম আছে। এইসব প্রবলেম নিয়ে আলোচনা হবে না, আলোচনা হইতে দিবে না। ওনারা যদি ওই জুলাই কথা বলে, ওরা বলবে রাজাকার আলবদর, অতীতের সেই 30 লক্ষ মা বোনের ইজ্জতের কথা কইয়া কান্না করতে থাকবে। পুরা মনে হইতেছে কি জানেন, একটা যাত্রা মঞ্চের মতো। সবাই বলতে বলতে এমন এক পর্যায়ে চলে যায়, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার যাত্রার কথা মনে হয় আমার। বলতে বলতে এমন ভাবে উত্তেজিত হয়ে যায়, মনে হইতেছে যাত্রা নাটক চলতেছে। এগুলো বাদ দেন। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, প্রতিদিন পার মিনিটে লাখ লাখ টাকা খরচ কইরা আপনাদের এইসব পেঁচাল শুনবে মানুষ না। দেশের জন্য কিছু করেন, কিন্তু মুক্তি নাই। কারণ আবার জঙ্গি জঙ্গি আওয়াজ আসতেছে, জঙ্গি আসিতেছে। কি সিনেমা যে দেখাবে আল্লাহ জানে। অতীতে সমস্ত কাহিনী আমাদের মনে আছে, ওই একই কাহিনী, একই চিত্রনাট্য, একই ছবি। দেখবে না ভাই, লোকে দেখবে না। নতুন কিছু করেন, পুরানা সমস্ত বন্দোবস্ত থেকে বাইরে হয়ে আসেন। ওই যে সংস্কার করছিল যে কারণে, সেটা মাইনা নেন। সবাই মিলে একটা জায়গায় আইসা দেশটাকে গইরা তোলেন। এরকম ওই যে দোষারোপের রাজনীতি, এগুলো তো পোলা পান্ডা করে ভাই, পোলা পান্ডা মহল্লার মধ্যে করে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।